আজ আমরা আমাদের শরীরের খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্গ লিভার বা যকৃৎ নিয়ে একটু গভীর আলোচনা করতে বসেছি। আমাদের কাছে কিছু স্বাস্থ্য বিষয়ক লেখা কিছু প্রবন্ধ আর রিসার্চ পেপার আছে। সেখান থেকেই আমরা লিভারের দুটো প্রধান সমস্যা হেপাটাইটিস আর ফ্যাটি লিভার এগুলোর ব্যাপারে জরুরি তথ্যগুলো তুলে আনার চেষ্টা করব। আচ্ছা, উদ্দেশ্যটা হলো লিভারের কাজ আর এর ঝুঁকিগুলো বোঝা আর এই রোগগুলো থেকে বাঁচতে কি করা যায় সেটা জানা। চলুন শুরু করা যাক। অবশ্যই। লিভারকে তো প্রায় শরীরের কেমিক্যাল হাব বা ধরুন প্রধান রসায়ন কারখানা বলা হয়, আর এটা কিন্তু একদমই বাড়িয়ে বলা নয়। তাই নাকি? হ্যাঁ, প্রায় 500রও বেশি জরুরি কাজ ভাবুন একাই সামলায়। কিন্তু মজার ব্যাপার কি জানেন, এত ক্ষমতা থাকার পরেও এটা কিন্তু খুব সংবেদনশীল। ও আচ্ছা। আমাদের রোজকার জীবনযাত্রা ছোটখাটো ভুল ধরুন একটু অবহেলা, সেটাও কিন্তু এর ওপর বেশ বড় প্রভাব ফেলতে পারে। তাই এর যত্ন নেওয়াটা আসলে নিজের ভালোর জন্যই খুব দরকারি। 500রও বেশি কাজ, এটা তো আসলেই অবিশ্বাস্য। আমরা তো সাধারণত ভাবি হজম করা বা শরীর থেকে টক্সিন সরানো এইটুকুই। ওগুলো তো আছেই। কিন্তু এর কাজের পরিধি তাহলে আরও অনেক বড়। এই যে সোর্সগুলো দেখছিলাম তাতে একটা জিনিস আমার বেশ ইন্টারেস্টিং লেগেছে, লিভার নাকি শরীরের রোগ প্রতিরোধেও সাহায্য করে। এটা কি সত্যি? একদম ঠিক ধরেছেন। লিভার কিন্তু শুধু হজম বা মেটাবলিজম দেখে না, এটা আমাদের ইমিউন সিস্টেমেরও একটা খুব জরুরি অংশ। বলেন কি? হ্যাঁ, লিভারে কাফার সেল বলে এক ধরনের বিশেষ কোষ থাকে। এগুলোর কাজ হলো রক্ত থেকে ক্ষতিকর জীবাণু ধরুন ব্যাকটেরিয়া, ভাইরাস, এগুলোকে ছেঁকে বের করে নষ্ট করে ফেলা। বাহ! শরীরকে বাঁচানোর প্রথম ধাপগুলোর মধ্যে এটাও একটা। আবার ইমিউন রেসপন্সের জন্য দরকারি অনেক প্রোটিনও কিন্তু লিভারই তৈরি করে। কাজেই লিভার যদি দুর্বল হয়ে পড়ে তাহলে ইনফেকশন হওয়ার ঝুঁকিও বেড়ে যায়। তার হজমে সাহায্য করা, পিত্তরস বানানো, শরীর থেকে টক্সিন বের করা যেমন ধরুন অ্যামোনিয়া, তারপর অ্যালবুমিনের মতো প্রোটিন তৈরি, রক্ত জমাট বাঁধার জন্য জরুরি জিনিসগুলো তৈরি করা, ভিটামিন মিনারেল জমিয়ে রাখা, এই সব কাজের পাশাপাশিও চুপচাপ আমাদের ইনফেকশন থেকেও বাঁচাচ্ছে। এটা জানাটা তো খুব দরকারি। হ্যাঁ, ঠিক। আর শক্তি জমানোর ব্যাপারটা দেখুন, লিভার গ্লুকোজকে গ্লাইকোজেন বানিয়ে জমিয়ে রাখে। যখন আমাদের হঠাৎ শক্তির দরকার হয়, ধরুন ব্যায়ামের সময় বা অনেকক্ষণ না খেয়ে থাকলে, তখন লিভার ওই গ্লাইকোজেন ভেঙে আবার গ্লুকোজ বানিয়ে রক্তে পাঠিয়ে দেয়। এই যে ব্যালেন্সটা রাখা, এটা আমাদের প্রতিদিনের কাজের জন্য খুবই জরুরি। এর যে কোনো একটা কাজ যদি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু পুরো শরীরের ওপর তার আসর পড়ে। লিভারের এত রকমের ভূমিকার কথা মাথায় রেখেই এবার একটু এর সমস্যাগুলোর দিকে দেখি। হেপাটাইটিস শব্দটা তো খুব পরিচিত। হ্যাঁ, খুবই কমন। সোর্সগুলোতে দেখলাম এর নানা রকম আছে, ABCDE। এগুলোর মধ্যে ঠিক পার্থক্যটা কি, আর ছড়ানোর রাস্তাগুলো যদি একটু খুলে বলেন। নিশ্চয়ই। দেখুন, হেপাটাইটিস হলো লিভারের প্রদাহ, ইনফ্লামেশন বা ইনফেকশন। আর এর সবচেয়ে সাধারণ কারণ হলো ভাইরাস। আচ্ছা। হেপাটাইটিস এর কথা যদি বলি, এটা ছড়ায় মূলত দূষিত খাবার আর পানির মাধ্যমে। সংক্রমিত ব্যক্তির মলের মাধ্যমে যদি খাবার বা পানি দূষিত হয় আর সেটাকেও খেলে তার হতে পারে। এটা সাধারণত অল্প কয়েকদিন থাকে, সেরেও যায় পুরোপুরি, কিন্তু অসুস্থতাটা বেশ ভোগায়। আচ্ছা, এটা ছোঁয়াচে কিন্তু ক্রনিক নয়। ঠিক। এবার আসি হেপাটাইটিস বিতে। এটা ছড়ায় রক্ত বা শরীরের অন্যান্য তরল, যেমন বীর্য বা যোনিরসের মাধ্যমে। অসুরক্ষিত সেক্স, ইনফেক্টেড রক্ত নেওয়া, একই সই অনেকে ব্যবহার করা, এমনকি মা যদি ইনফেক্টেড হন তার থেকেও বাচ্চার হতে পারে জন্মের সময়। ওহ, এটা তো বেশ গুরুতর মনে হচ্ছে। হ্যাঁ, কারণ হেপাটাইটিস বি কিন্তু দীর্ঘমেয়াদী বা ক্রনিক হয়ে যেতে পারে, আর সেখান থেকে পরে লিভার সিরোসিস বা লিভার ক্যান্সারের ঝুঁকি অনেক বেড়ে যায়। সর্বনাশ। আর হেপাটাইটিস সিও মূলত রক্তের মাধ্যমেই ছড়ায়। যারা শিরায় ড্রাগস নেন তাদের মধ্যে সুই শেয়ার করার ফলে এটা বেশি দেখা যায়। আগেকার দিনে হয়তো রক্ত নেওয়ার সময় ঠিকমতো স্ক্রিনিং না হওয়ার কারণেও অনেকে ইনফেক্টেড হয়েছেন। হেপাটাইটিস সিও কিন্তু ক্রনিক হতে পারে আর খুব নীরবে লিভারের ক্ষতি করতে থাকে, প্রায়শই একদম সিরোসিস বা ক্যান্সার পর্যায়ে গিয়ে ধরা পড়ে। তার বি আর সি দুটোই ক্রনিক হতে পারে এবং অনেক বিপজ্জনক। একদম। এরপর আছে হেপাটাইটিস ডি। এটা একটা অদ্ভুত ভাইরাস, একা কিছু করতে পারে না।
যাদের শরীরে আগে থেকেই হেপাটাইটিস বি আছে শুধু তাদেরই ইনফেক্ট করতে পারে। মানে বি আর ডি একসাথে হলে লিভারের ক্ষতিটা আরও মারাত্মক হয়। মানে বি না থাকলে ডি হওয়ার চান্স নেই? না, নেই। আর শেষে হলো হেপাটাইটিস ই। এটা অনেকটা এর মতোই, দূষিত পানি বা খাবারের মাধ্যমে ছড়ায়। বেশিরভাগ সময়ে এটাও অল্প দিনেই সেরে যায়, কিন্তু প্রেগনেন্ট মহিলাদের ক্ষেত্রে এটা খুব বিপজ্জনক হতে পারে, এমনকি মৃত্যু ঘটাতে পারে। বুঝলাম। তার মানে দীর্ঘমেয়াদী ঝুঁকির দিক থেকে দেখলে হেপাটাইটিস বি আর সি নিয়েই চিন্তাটা বেশি। আর এগুলো ছড়ানোর প্রধান রাস্তা হলো রক্ত আর শারীরিক তরল। হ্যাঁ। আপনি লক্ষণের কথা বলছিলেন যে শুরুতে ক্লান্তি, খিদে না পাওয়া, বমি ভাব এসব থাকে, কিন্তু জন্ডিস মানে চোখ ত্বক হলুদ হয়ে যাওয়া, ওটা কি সব কেসেই হয় নাকি একটা নির্দিষ্ট স্টেজে গিয়ে হয়? দেখুন, জন্ডিসটা খুব পরিচিত লক্ষণ, এটা ঠিক, কিন্তু সবার যে হবেই বা শুরুতেই হবে তা নয়। এটা হয় যখন লিভার বিলিরুবিন নামে একটা বর্জ্য পদার্থকে রক্ত থেকে ঠিকমতো সরাতে পারে না। আচ্ছা। অনেক সময়, বিশেষ করে হেপাটাইটিস সি এর ক্ষেত্রে, বছরের পর বছর কোনো লক্ষণই থাকে না। হয়তো হালকা ক্লান্তি লাগে, কিন্তু সেটা তো আমরা কজন পাত্তা দিই, তাই না? ঠিক। পেটের ওপরের দিকে ডান পাশে ব্যথা বা অস্বস্তিও হতে পারে, কিন্তু সেটাও যে সবসময় থাকবে তা নয়। প্রস্রাবের রং গাঢ় হয়ে যাওয়া বা মলের রং ফ্যাকাশে হয়ে যাওয়া, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ লক্ষণ। লক্ষণগুলো এত অস্পষ্ট বা নাও থাকতে পারে জেনে তো বেশ চিন্তা হচ্ছে। তার মানে প্রতিরোধের ওপর জোর দেওয়াটা আরও বেশি জরুরি হয়ে পড়ছে। সোর্সগুলো থেকে জানছিলাম হেপাটাইটিস বি এর টিকা আছে। এটা কতটা কার্যকর আর কাদের নেওয়া উচিত? হেপাটাইটিস বি টিকা খুবই কার্যকর আর নিরাপদ। বলতে গেলে 90-95% ক্ষেত্রে লম্বা সময়ের জন্য সুরক্ষা দেয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা তো সব নবজাতক আর 18 বছর পর্যন্ত সব শিশু কিশোরদের জন্যই এই টিকার সুপারিশ করে। ওহ, সবার জন্য? হ্যাঁ, এছাড়া যারা স্বাস্থ্যকর্মী, যাদের আগে থেকেই লিভারের কোনো রোগ আছে, যারা ডায়ালাইসিস করান, বা ধরুন যারা এমন জায়গায় থাকেন বা ঘুরতে যান যেখানে হেপাটাইটিস বি এর প্রকোপ বেশি, তাদের জন্যও টিকাটা খুব জরুরি। এটা কিন্তু ক্রনিক ইনফেকশন আর তার থেকে হওয়া সিরোসিস বা ক্যান্সার আটকানোর সবচেয়ে ভালো উপায়। দারুণ। আচ্ছা, আর হেপাটাইটিস সি এর জন্য কি কোনো টিকা আছে? না, দুর্ভাগ্যবশত হেপাটাইটিস সি এর জন্য এখনও কোনো কার্যকর টিকা বেরোয়নি। কেন বলুন তো? কারণ এইচসিভি ভাইরাসটা খুব ঘন ঘন নিজের চরিত্র বদলায়, মানে মিউটেট করে, তাই টিকা বানানো খুব কঠিন হয়ে যায়। এক্ষেত্রে বাঁচার উপায় হল রিস্ক ফ্যাক্টরগুলো এড়িয়ে চলা, যেমন ইনজেকশনের সুই শেয়ার না করা, সেক্সুয়ালি সেফ থাকা, ট্যাটু বা পিয়ার্সিং করানোর সময় স্টেরাইল জিনিস ব্যবহার হচ্ছে কিনা দেখা। মানে সাবধান থাকতে হবে। তবে একটা আশার কথা হলো, হেপাটাইটিস সি সারানোর জন্য এখন দারুণ কার্যকর কিছু অ্যান্টিভাইরাল ঔষধ বেরিয়েছে। এগুলো 95%-এরও বেশি ক্ষেত্রে রোগীকে পুরোপুরি সারিয়ে তুলতে পারে, যদি ঠিক সময় চিকিৎসা শুরু করা যায়। বাহ, এটা তো বিরাট খবর। তার মানে স্ক্রিনিং বা রোগটা তাড়াতাড়ি ধরে ফেলা খুব জরুরি, বিশেষ করে যাদের ঝুঁকি বেশি। একদম। এবার একটু অন্য একটা সমস্যার দিকে যাই, যেটা আজকাল খুব বাড়ছে বলে শুনছি, ফ্যাটি লিভার। সোর্সগুলো বলছে এটা নাকি এখন ক্রনিক লিভার ডিজিজের একটা প্রধান কারণ হয়ে উঠছে বিশ্বজুড়ে, বিশেষ করে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ বা NAFLD। হ্যাঁ, কথাটা খুবই সত্যি। ফ্যাটি লিভার মানে হল সোজা কথায় লিভারে অতিরিক্ত চর্বি জমা। অল্প চর্বি তো লিভারে থাকতেই পারে, সেটা স্বাভাবিক, কিন্তু যখন এই চর্বির পরিমাণ লিভারের ওজনের 5%-এর বেশি হয়ে যায়, তখন সেটাকে ফ্যাটি লিভার ডিজিজ বলে। আচ্ছা। এর মূলত দুটো ধরন আছে। একটা হলো অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ, AFLD, যেটা বেশি মদ খাওয়ার জন্য হয়। আর দ্বিতীয়টা হলো নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ, NAFLD। এটা মদ না খেলেও হয়, এবং এটার কারণ মূলত আমাদের জীবনযাত্রা আর মেটাবলিজমের সমস্যা। এই NAFLD এর কারণগুলো কি কি? সোর্সগুলোতে দেখলাম ওবেসিটি, ডায়াবেটিস, হাই কোলেস্টেরলের কথা বলা আছে। এই যোগসূত্রটা ঠিক কিভাবে কাজ করে? NAFLD এর কারণগুলো কিন্তু বেশ জটিল আর একটা আরেকটার সাথে জুড়ে আছে। যেমন ধরুন, স্থূলতা বা ওবেসিটি, বিশেষ করে পেটে মেদ জমাটা, ইনসুলিন রেজিস্ট্যান্সের ঝুঁকি বাড়ায়। ইনসুলিন রেজিস্ট্যান্স মানে হলো শরীর ইনসুলিনকে ঠিকমতো ব্যবহার করতে পারে না, ফলে রক্তে চিনি আর ইনসুলিন দুটোই বেড়ে যায়।
এই বাড়তি ইনসুলিন তখন লিভারে ফ্যাট তৈরি বাড়িয়ে দেয়, আবার ফ্যাট ভাঙার প্রক্রিয়াটাকে স্লো করে দেয়। ও আচ্ছা আচ্ছা। তারপর ধরুন টাইপ 2 ডায়াবেটিস। এটাও ইনসুলিন রেজিস্ট্যান্সের সাথে খুব ঘনিষ্ঠভাবে জড়িত। প্রায় 70% টাইপ 2 ডায়াবেটিস রোগীরই এনএএফএলডি থাকে। 70%? অনেক তো। হ্যাঁ, আবার ধরুন ডিসলিপিডেমিয়া, মানে রক্তে কোলেস্টেরল বা ট্রাইগ্লিসারাইডের লেভেলটা ঠিক না থাকা। হাই ট্রাইগ্লিসারাইড আর লো এইচডিএল বা ভালো কোলেস্টেরল থাকলে লিভারে চর্বি জমার ঝুঁকি বাড়ে। আচ্ছা। আরেকটা জিনিস হলো মেটাবলিক সিনড্রোম। এটা হলো কয়েকটা ঝুঁকির একটা প্যাকেজ। পেটের মেদ, হাই ব্লাড প্রেশার, হাই ব্লাড সুগার আর অ্যাবনর্মাল লিপিড প্রোফাইল। যাদের এটা থাকে তাদের এনএএফএলডি হওয়ার চান্স অনেক বেশি। বুঝলাম। আর অবশ্যই খাদ্যাভ্যাস। অতিরিক্ত ক্যালোরি খাওয়া, বিশেষ করে প্রসেসড খাবার, ফাস্ট ফুড, খুব বেশি মিষ্টি পানীয়, মানে যেগুলোতে ফ্রুক্টোজ বেশি থাকে, আর স্যাচুরেটেড ফ্যাট, এগুলো লিভারে ফ্যাট জমার প্রক্রিয়াকে খুব স্পিড আপ করে দেয়। আর ব্যায়াম না করা? হ্যাঁ, সেটাও একটা বড় কারণ। শারীরিক পরিশ্রম না করলে ইনসুলিন সেন্সিটিভিটি কমে, ওজন বাড়ে, দুটোই এনএএফএলডির ঝুঁকি বাড়ায়। তার মানে এটা শুধু বেশি চর্বি খাওয়ার ব্যাপার না, চিনি, বিশেষ করে ফ্রুক্টোজ, মোট ক্যালোরি আর নড়াচড়া না করা, সব মিলিয়ে একটা জটিল ব্যাপার। একটা জিনিস ভাবছি, হেপাটাইটিসের মতো এরও কি কোনো স্পষ্ট লক্ষণ থাকে প্রথম দিকে, নাকি এটাও চুপচাপ ক্ষতি করে? বেশিরভাগ ক্ষেত্রেই এনএএফএলডি চুপচাপ ক্ষতি করে। একদম প্রথম পর্যায়ে, যেটাকে বলে সিম্পল ফ্যাটি লিভার বা স্টিয়াটোসিস, তখন সাধারণত কোনো লক্ষণই বোঝা যায় না। তাই? তাহলে ধরা পড়ে কিভাবে? সেটা হলো প্রায় 20-30% ক্ষেত্রে এই সিম্পল ফ্যাটি লিভার পরের ধাপে চলে যেতে পারে, যেটাকে বলে নন অ্যালকোহলিক স্টিয়াটোহেপাটাইটিস বা ন্যাশ। ন্যাশ? এটা আবার কি? ন্যাশ হল ফ্যাটি লিভারের একটা সিরিয়াস ফর্ম। এখানে লিভারে অতিরিক্ত চর্বি তো থাকেই, তার সাথে প্রদাহ বা ইনফ্লামেশন শুরু হয়, আর লিভারের কোষগুলো ড্যামেজ হতে থাকে। ও বাবা! এই ইনফ্লামেশনটা ধীরে ধীরে লিভারের ক্ষত তৈরি করতে পারে, যেটাকে বলে ফাইব্রোসিস। ফাইব্রোসিস বাড়তে বাড়তে একসময় লিভার সিরোসিসে পৌঁছে যেতে পারে। সিরোসিস মানে হল লিভারের স্বাভাবিক টিস্যু নষ্ট হয়ে গিয়ে কাজ করার ক্ষমতা মারাত্মকভাবে কমে যাওয়া। আর সিরোসিস থেকে তো আরও খারাপ কিছু? হ্যাঁ, সিরোসিস থেকে লিভার ফেলিয়ার বা লিভার ক্যান্সারের ঝুঁকিও তৈরি হয়। তার মানে ফ্যাটি লিভারকে একদমই হালকাভাবে নেওয়ার উপায় নেই? একটু চর্বি জমেছে ভেবে বসে থাকলে চলবে না, এটা সিরোসিস বা ক্যান্সারের মতো ভয়ঙ্কর দিকে চলে যেতে পারে। ঠিক তাই। এর থেকে বাঁচার বা এটাকে কন্ট্রোল করার উপায় কি? যেহেতু বললেন জীবনযাত্রার সাথেই এত গভীর যোগ, তাহলে কি পরিবর্তনটা ওখানেই আনতে হবে? একেবারে। এনএএফএলডি আর ন্যাশ ম্যানেজ করার মূল রাস্তাই হল লাইফস্টাইল বদলানো। এমন কোনো নির্দিষ্ট ওষুধ নেই যেটা সরাসরি ফ্যাটি লিভার সারিয়ে দেবে, যদিও কিছু ওষুধের ওপর গবেষণা চলছে। কাজেই আসল চাবিটা কিন্তু আমাদের হাতেই। প্রথমত ওজন কমানো। যাদের ওজন বেশি, তাদের শরীরের ওজনের 7-10% কমালেই লিভারের ফ্যাট আর ইনফ্লেমেশন অনেকটাই কমে যায়। তবে খুব তাড়াহুড়ো করে ওজন কমানো ঠিক নয়। সপ্তাহে আধ কেজি থেকে 1 কেজি কমানোটা সেফ। আচ্ছা, আর খাওয়া দাওয়া? স্বাস্থ্যকর খাবার, ভূমধ্যসাগরীয় ডায়েট বা মেডিটেরেনিয়ান ডায়েট খুব ভালো। মানে প্রচুর ফল, সবজি, গোটা শস্য, বাদাম, বীজ আর অলিভ অয়েলের মতো ভালো ফ্যাট। রেড মিট, চিনি দেওয়া খাবার বা পানীয়, প্রসেসড খাবার কমাতে হবে। স্যাচুরেটেড আর ট্রান্স ফ্যাট বাদ দিয়ে মোনো আনস্যাচুরেটেড আর পলি আনস্যাচুরেটেড ফ্যাট, যেমন মাছের তেল বা বাদাম খাওয়া ভালো। আর এক্সারসাইজ? অবশ্যই। সপ্তাহে অন্তত 150 মিনিট মাঝারি ধরনের অ্যারোবিক এক্সারসাইজ, যেমন জোরে হাঁটা, সাইকেল চালানো, সাঁতার কাটা, এসব করতে হবে, অথবা 75 মিনিট খুব ইন্টেন্স এক্সারসাইজ। এর সাথে সপ্তাহে 2 দিন মাসল স্ট্রেংথেনিং এক্সারসাইজও খুব উপকারী। ব্যায়াম করলে ওজন না কমলেও ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ে আর লিভারের ফ্যাট কমে। তার মানে নড়াচড়া করতেই হবে। একদম। আর যাদের ডায়াবেটিস বা হাই কোলেস্টেরল আছে, তাদের ডাক্তারের পরামর্শ মতো ওগুলো স্ট্রিক্টলি কন্ট্রোলে রাখতে হবে। মদ্যপান তো পুরোপুরি বন্ধ। এএফএলডি হলে তো বটেই, এনএএফএলডি হলেও অল্প মদও লিভারের ক্ষতি বাড়িয়ে দিতে পারে। আচ্ছা, আর কফির কথা কি যেন বলছিলেন? হ্যাঁ, কিছু স্টাডিতে দেখা গেছে যে পরিমিত পরিমাণে কালো কফি, মানে চিনি ছাড়া,
সেটা লিভার ফাইব্রোসিসের ঝুঁকি কমাতে পারে। তবে এটা সবার জন্য কিনা বা কতটা খাবেন সেটা ডাক্তারের সাথে কথা বলে নেওয়া ভালো। কফির ব্যাপারটা ইন্টারেস্টিং। তার মানে কোনো ম্যাজিক পিল নেই, বরং পুরো লাইফস্টাইলটাকে স্বাস্থ্যকর করে তোলাটাই আসল কথা। ঠিক, হেপাটাইটিস আর ফ্যাটি লিভার দুটো আলাদা রোগ হলেও এদের বাঁচানোর কিছু উপায় তো একই রকম মনে হচ্ছে, যেমন ভালো খাওয়া, ওজন ঠিক রাখা, মদ না খাওয়া। হ্যাঁ, লিভারকে যদি মোটের ওপর ভালো রাখতে চান তাহলে কিছু বেসিক জিনিস মেনে চলতেই হবে, যেমন যথেষ্ট পরিমাণে পরিষ্কার জল খাওয়া। এটা শরীর থেকে বর্জ্য পদার্থ বের করতে সাহায্য করে। ঘরে তৈরি টাটকা ব্যালেন্সড খাবার খাওয়া বাইরের প্রসেসড বা ভাজাভুজির চেয়ে অনেক ভালো। আর অপ্রয়োজনে ওষুধ, বিশেষ করে ব্যথানাশক বা কোনো হার্বাল সাপ্লিমেন্ট ডাক্তারের পরামর্শ ছাড়া না খাওয়াই উচিত, কারণ কিছু ওষুধ বা জিনিস কিন্তু লিভারের জন্য ক্ষতিকর হতে পারে। দের NAFLD বা হেপাটাইটিসের ঝুঁকি বেশি, মানে ধরুন ওবেসিটি, ডায়াবেটিস, ফ্যামিলিতে লিভারের অসুখের হিস্ট্রি আছে বা মদ্যপানের অভ্যাস আছে, তাদের জন্য বছরে অন্তত একবার LFT করানোটা বুদ্ধিমানের কাজ। আচ্ছা। LFTতে মূলত রক্তে লিভারের কিছু এনজাইম যেমন ALT, AST আর অন্যান্য জিনিস যেমন বিলিরুবিন, অ্যালবুমিনের মাত্রা দেখা হয়। ALT আর AST হল এনজাইম যেগুলো লিভার সেলের ভেতরে থাকে। যখন লিভার সেলে কোনো ক্ষতি বা ইনফ্ল্যামেশন হয় তখন এগুলো রক্তে বেশি করে বেরিয়ে আসে। তাই এদের লেভেল বাড়লে বোঝা যায় সমস্যা হচ্ছে। হ্যাঁ, এদের মাত্রা বেড়ে যাওয়াটা লিভারের সমস্যার একটা ইন্ডিকেটর হতে পারে। তবে একটা কথা মনে রাখতে হবে, LFT নর্মাল মানেই যে লিভার 100% সুস্থ তা নাও হতে পারে। আবার সামান্য বেশি মানেই যে খুব খারাপ রোগ তাও নয়। এর সাথে আল্ট্রাসাউন্ড বা ফাইব্রোস্ক্যানের মতো অন্য টেস্ট আর রোগীর পুরো হিস্ট্রি মিলিয়ে ডাক্তার একটা সিদ্ধান্তে আসেন। এই ব্যাখ্যাটা খুব কাজের হলো। মানে টেস্টগুলো জরুরি ইন্ডিকেটর, কিন্তু পুরো ছবিটা বুঝতে হলে সব মিলিয়ে দেখতে হবে। একদম। আজকের এই আলোচনা থেকে আমরা লিভারের গুরুত্ব, হেপাটাইটিস আর ফ্যাটি লিভারের কারণ, লক্ষণ, কি খারাপ হতে পারে, আর সবচেয়ে বড় কথা বাঁচার উপায়গুলো নিয়ে অনেক গভীরে জানতে পারলাম। দেখুন, মূল কথাটা হলো লিভার খুব সহনশীল একটা অঙ্গ। অনেক ক্ষতি সহ্য করেও কাজ চালিয়ে যেতে পারে, কিন্তু তারও তো একটা লিমিট আছে, তাই না? একবার যদি সিরোসিস হয়ে যায় সেটা কিন্তু আর আগের অবস্থায় ফেরানো যায় না সাধারণত। এটাই ভয়ের। তাই ক্ষতিটা গভীরে যাওয়ার আগে আমাদের সচেতন হতে হবে, আর যা যা করার দরকার সেগুলো করতে হবে। মানে স্বাস্থ্যকর লাইফস্টাইল, সময় মতো টিকা নেওয়া আর রেগুলার চেক আপ, এগুলো করেই আমরা লিভারকে অনেক দিন পর্যন্ত সুস্থ রাখতে পারি। সত্যি, প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। এই কথাটা লিভারের জন্য বোধহয় সবচেয়ে বেশি সত্যি, কারণ এটা তো সহজে জানান দেয় না কিছু। একদম। আর লাইফস্টাইলের বদলগুলো হয়তো একদিনে হবে না, কিন্তু ছোট ছোট স্টেপে শুরু করা যেতে পারে। যেমন রোজকার ডায়েট টেপে মিষ্টি পানীয়টা বাদ দেয়া, বা লিফটের বদলে সিঁড়ি দিয়ে ওঠা, কিংবা রাতের খাবারে ভাজাভুজিটা একটু কমানো। এই ছোট ছোট ভালো অভ্যাসগুলোই জমতে জমতে বড় তফাৎ গড়ে দেয়। আলোচনা শেষ করার আগে একটা কথা ভাবছি। আমরা জানলাম লিভার নীরবে আমাদের কত সেবা করে, কিন্তু আমরা নিজেরা এর জন্য কতটা ভাবি? আজকের এই তথ্যের পর আমাদের সবার জন্য একটা চ্যালেঞ্জ বা ভাবনার বিষয় হতে পারে কি, যে লিভারের ভালোর জন্য আমরা এই সপ্তাহে নির্দিষ্ট ছোট্ট একটা কি পরিবর্তন আনতে পারি নিজেদের জীবনে। হয়তো রোজ 15 মিনিট হাঁটার সময় বের করা, বা সপ্তাহে একদিন ফাস্ট ফুড কম খাওয়া, অথবা হেপাটাইটিস বি টিকা নেওয়া না থাকলে সেটার ব্যাপারে খোঁজ নেওয়া। শুধু জানলেই তো হবে না, কিছু একটা করা দরকার, তাই না? খুবই জরুরি আর খুব প্রাসঙ্গিক একটা ভাবনা। জ্ঞান তখনই আসল শক্তি যখন সেটা কাজে লাগানো হয়। এই ছোট ছোট ব্যক্তিগত চেষ্টাগুলোই কিন্তু আমাদের লিভারকে আর তার মাধ্যমে আমাদের পুরো স্বাস্থ্যকে সুরক্ষিত রাখার পথে প্রথম এবং সবচেয়ে জরুরি পদক্ষেপ হতে পারে।